লেখক প্রলয় কুমার নাথের কলঙ্কের দাগ। আমার নাম প্রলয় কুমার নাথ, ওরফে প্রলয় বাবু। কলকাতার একটি নামকরা প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো বেতনেই চাকরি করতাম, কিন্তু এতটাই কাজের চাপ ছিল যে 40-এর কোনায় গিয়েও আমার বিয়ে করা হয়ে ওঠেনি। তাই একদিন ভাবলাম চাকরি ছেড়ে ব্যবসা করব। আমার পৈতৃক বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগরে, অবস্থা বেশ সচ্ছল। নিজের জমানো টাকা থেকে বেশ কিছুটা খরচ করে পাশের গায়ে একটা জমি কিনে সবজি ও আনাজের ব্যবসা শুরু করলাম। চাষিরা মাঠে কাজ করত, আমি মাঝে মাঝে যেতাম তদারকি করতে। এমনই একদিন এক চাষির অপূর্ব সুন্দরী মেয়ে সুপর্ণাকে দেখলাম। একেবারে যাকে বলে মা লক্ষ্মীর মতো মুখশ্রী, দুধে আলতা গায়ের রং, পরনে অত্যন্ত সাধারণ একটি সুতির শাড়ি। সে তখন তার বাবার জন্য খাবার নিয়ে এসেছিল। ওরা বেশ গরিব। সুপর্ণার বয়স আন্দাজ 22 কি 23। মেয়েটাকে প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গেলাম। আমার বয়স একটু বেশি হলেও আমি সুপুরুষ, লম্বা চওড়া, গায়ের রং খুব ফর্সা না হলেও বেশ উজ্জ্বল। এরপর আমি যখনই জমির কাজ দেখতে যেতাম তখনই খুব সেজেগুজে যেতাম। সাদা ধবধবে ধূপ দুরস্ত কোচানো ধুতি, গিলে করা পাঞ্জাবি পরতাম, পায়ে পালিশ করা জুতো, গলায় সোনার চেন, সোনার বোতাম, হাতে আংটি, ঘড়ি, চোখে সোনার ফ্রেমের চশমা। দাড়ি প্রতিদিনই কামাতাম, চুলে জেল দিয়ে আঁচড়াতাম। আমার গর্বের সুন্দর মোটা গোঁফটা পরিপাটি করে ছেটে রাখতাম। আমার চেহারা ও বেশভূষা দেখে গরিব চাষিরা শ্রদ্ধা ভরে আমার দিকে চেয়ে থাকতো, কিন্তু যার জন্য এত কিছু, সেই সুপর্ণা যেন আমাকে দেখেও দেখতো না। এতে আমার মন ভেঙে যেত। একদিন আর থাকতে না পেরে সুপর্ণার বাবাকে গিয়ে বললাম, আমি আপনার মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে প্রথমে সেই চাষি কিছুক্ষণ হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সুপর্ণা ওর পাশেই ছিল, সেও মাথা নত করে দাঁড়ালো। কিন্তু এমন কিছু একটা তাদের মনে ছিল, যার ফলে আমার মতো এমন সচ্ছল সুদর্শন পুরুষের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েও তারা কেমন যেন বিমর্ষ হয়েই রইল। আমি সেই চাষিকে আবার প্রশ্ন করলাম, কি হলো, আপনারা চুপ করে আছেন? হ্যাঁ, আমি আপনার মেয়ের থেকে বয়সে একটু বড়, তাই বুঝি? আমার কথা শেষ হওয়ার আগেই চাষি আমার 2 হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, না বাবু, একেবারেই তা নয়। আপনার মতো জামাই পাওয়া তো আমাদের কাছে ভাগ্যের ব্যাপার। কিন্তু 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 কি? কৌতূহলের সাথে জিজ্ঞাসা করলাম আমি। প্রত্যুত্তরে চাষিটি একবার তার মেয়ের দিকে অসহায় হয়ে চাইল। তখন সুপর্ণা মৃদু কণ্ঠে বলল, বাবা, তুমি একটু যাও, আমি ওনার সাথে আলাদা করে কথা বলবো। চাষিটি চলে গেল। আমি বুঝলাম এমন কোনো কথা সুপর্ণা আমাকে বলতে চলেছে যা বাবার সামনে বলতে তার সংকোচ হচ্ছে। এবার সুপর্ণা বলে উঠল, ভাবতেও আশ্চর্য লাগে দাদাবাবু, আপনিও একজন পুরুষ আর সেও ছিল আরেকজন পুরুষ। আপনি কত সজ্জন, ভালো মনের মানুষ, আর সে ছিল একজন ধর্ষক। সুপর্ণার শেষের কথাটা শুনে আমি যেন নিচে তাকিয়ে দেখলাম আমার চকচকে জুতো পরা পায়ের নিচের মাটিটা থরথর করে কাঁপছে। ততক্ষণে সুপর্ণার 2 চোখ দিয়ে অশ্রুধারা বইতে শুরু করেছে। তার অত ফর্সা সুন্দর মুখটাও যেন কেমন কালচে লাগছে দেখতে। সুপর্ণা বলে যেতে লাগলো, আপনি তো জানেনই আমরা কত গরিব। আপনার এই জমি কেনার আগে এর পাশের আরেক ব্যক্তির জমিতে কাজ করতো আমার বাবা। এখানকার মতো সেখানেও আমি প্রতিদিন যেতাম বাবাকে খাবার দিয়ে আসতে। হয়তো আপনার মতো তারও চোখ পড়েছিল আমার দিকে, কিন্তু আপনার মনে যেমন আমাকে দেখে জেগে উঠেছে ভালোবাসা, স্বপ্ন, দায়িত্ববোধ, সেই ইতর শয়তানটার মনে আমাকে দেখে শুধুই জেগে উঠেছিল কামবোধ। আর সেটা সে চরিতার্থ করেছিল একদিন রাত্রে। আমাকে লোক লাগিয়ে বাড়ি থেকে তুলে এনে সারা রাত ধরে আমাকে ধর্ষণ করে। এই কথাগুলো শুনতে শুনতে আমার মাথা ঘুরতে লাগলো। চোখে যেন অন্ধকার দেখলাম। ধুতিটা কোনো মতে সামলে মাঠে রাখা একটা ঘরের গাদার ওপর ধপ করে বসে পড়লাম। আমার দামি সুন্দর বেশভূষায় যে নোংরা লেগে যাচ্ছে সেটা খেয়ালই করলাম না। সুপর্ণা বলে যেতে লাগলো, কি করব বলুন তো, আমি কি দোষ ছিল আমার? গরিব আমরা, খুব গরিব। তাই থানায় গিয়েও পুলিশ অফিসারেরও খারাপ নজর আর নোংরা কিছু ইঙ্গিত ছাড়া কোনো বিচারই জুটল না।
ওই শয়তানটা আগেই পুলিশকে টাকা খাইয়ে রেখেছিল হয়তো। এরপর একদিন সে জমি বিক্রি করে গ্রাম ছেড়ে কেটে পড়ল। রয়ে গেলাম শুধু আমি। ধর্ষিতা হওয়ার তকমা নিয়ে সারা গ্রাম এই ব্যাপারটা জেনে গেল। এখন আমরা প্রায় একঘরে হয়ে কোনো মতে এখানে বেঁচে আছি। মাঝে মাঝে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হয় জানেন, কিন্তু শুধু সেটা পারি না বুড়ো বাবার দিকে চেয়ে। আমার মা আমার জন্মের কিছু পরেই মারা যান। এখন আমার কিছু হলে বাবাকে দেখবে কে? সুপর্ণার হাহাকারের শব্দ আমার বুকে তীরের মতো বিঁধতে লাগলো। কখন যে আমার চোখ দিয়েও জল গড়িয়ে পড়তে লাগলো সেটা বুঝতেই পারলাম না। সমস্যার কি তখনও শেষ ছিল? না। আবার বলতে শুরু করলো সুপর্ণা। এর কিছুদিনের মধ্যেই আমি বুঝতে পারলাম যে আমি গর্ভবতী। ওই শয়তানটার ঔরস থেকে একটি নতুন প্রাণের সৃষ্টি হয়েছে আমার মধ্যে। বিশ্বাস করুন, আমি চাইনি একটি নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখার আগেই শেষ করে দিতে, কিন্তু গ্রামের লোকের ভর্ৎসনা ও বাবার চোখের জল দেখে বাধ্য হয়েই আমি গর্ভপাত করিয়ে এসেছিলাম গায়ের স্বাস্থ্য কেন্দ্র থেকে। কিছুক্ষণ চুপ করে রইল সুপর্ণা, তারপর বলল, এই হলো আমার এই অভিশপ্ত জীবনের গল্প। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আপনার মতো এমন অভিজাত মানুষের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েও আমি খুশি হতে পারিনি। এবার বলুন তো, এত কিছু শোনার পরেও কি আপনি আমাকে বিয়ে করতে চাইবেন? এতক্ষণ সুপর্ণা আমার দিকে পেছন ফিরে কথাগুলো বলছিল। এবার সে পেছন ঘুরে আমাকে ওইভাবে ভগ্ন হৃদয়ে বসে থাকতে দেখে যেন একটু অবাক হলো। যেন মুখে কৃত্রিম হাসি এনে ব্যঙ্গ করে বলল, এ কি দাদাবাবু, আপনার দামি ধুতিতে যে ধুলো লেগে গেল আর আপনি কাঁদছেন? আমি তো ভেবেছিলাম আমার এই কাহিনী শুনে আপনি লেজ গুটিয়ে কখন পালিয়ে যাবেন। যাই হোক, সন্ধ্যা হলো, আপনি এখন ফিরে যান, আমিও আসি। এই বলে সে চলে গেল। আমি এরপরও পাথরের মূর্তির মতো সেখানেই বসে রইলাম। ততক্ষণে চারিদিকে অন্ধকার নেমেছে। মাঠের কাজ শেষ করে চাষিরা সব লাঙল কাঁধে করে বাড়ি ফিরে যাচ্ছে। আমাকে কয়েকজন ওইভাবে বসে থাকতে দেখে অবাক হয়ে বলল, কি হয়েছে বাবু, আপনি এখনো এখানে বসে আছেন? আপনার ফেরার ট্রেনের টাইম হয়ে গেছে যে। তার কথা শুনে আমার হুঁশ ফিরল। আমি আর কোনো কথা না বলে পাগলের মতো ছুটে একটা রিক্সা ডেকে স্টেশনের পথ ধরলাম, মনে একরাশ নিরাশা আর অন্ধকার নিয়ে। এর পরের কিছুদিন যে আমার কি দশা হয়েছিল তা বলে বোঝানো যাবে না। নিজেকে সব সময়ের জন্য ঘরের ভেতর বন্ধ করে রেখেছিলাম। নাওয়া খাওয়া ঘুম সব ভুলে গিয়েছিলাম। আমার চোখের তলায় কালি, মুখে বহুদিনের না কামানো দাড়ি, গোফের জঙ্গল। একটা মুহূর্ত যেন শান্তিতে কাটাতে পারতাম না। কড়া ঘুমের ওষুধ খেয়েও হালকা ঝিমুনি ছাড়া আর কিছুই আসতো না। মাঝে মাঝে মনে হতো, কি হলো আমার, কেনই বা হলো এমন? অন্যায় তো হয়েছে সুপর্ণার সাথে, আর সেটা আমি করিনি, তাহলে এই কষ্ট কেনই বা পাচ্ছি আমি? একদিন এক আত্মীয়ের পরামর্শ মতো কৃষ্ণনগরের এক বিখ্যাত সাইকিয়াট্রিস্টের চেম্বারে নাম লেখালাম। ডাক্তার মৃন্ময়ী সেন। ভদ্রমহিলার বয়স 30 কি 32। খুব সুন্দরী না হয়েও দেখে ভরসা করা যায় এমন তার ব্যক্তিত্ব। আমি তার কাছে সব কথা খুলে বললাম। শেষে জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে বলুন, আমি কি পাগল হয়ে গেছি, মানসিক ভারসাম্য হারিয়েছি? মৃন্ময়ী দেবী মৃদু হেসে আমার দিকে চেয়ে বললেন, না না প্রলয়বাবু, একদম তা নয়। আপনি সম্পূর্ণরূপে সুস্থ। আসলে বুঝলেন তো, আপনি যে কষ্টগুলো ভোগ করছেন তার পেছনের প্রধান কারণ হলো সুপর্ণার প্রতি আপনার ভালোবাসা। সত্যি বলতে, নিজেও একজন মেয়ে হয়ে আমি এখনো শিউরে উঠছি আরেকটি মেয়ের সাথে এই অন্যায়টি হবার কথা শুনে। তবে পৃথিবীতে ধর্ষক পুরুষ যেমন আছে, তেমন আপনার মতো প্রেমিক অতি সংবেদনশীল পুরুষও কিন্তু আছে। সত্যি বলতে, আপনার প্রতি আমার ভীষণ শ্রদ্ধা হচ্ছে প্রলয়বাবু। কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলেন তিনি, যেন মনে মনে গুছিয়ে নিলেন পরবর্তী কথাগুলোকে। তারপর বললেন, দেখুন প্রলয়বাবু, আপনি সুবর্ণাকে এতটাই বেশি ভালোবাসেন যে সে যেন আপনার কাছে আপনার সবচেয়ে প্রিয় কোনো বস্তু। এখন যদি বাইরের কেউ আপনার কোনো প্রিয় বস্তুকে নষ্ট করতে চায়, কামড়ে খামছে ক্ষত বিক্ষত করতে চায়, তাহলে আপনি নিশ্চয়ই সেটা হতে দেবেন না, তাকে বাধা দেবেন, তাই তো? কিন্তু এই ক্ষেত্রে সেটা আপনি পারছেন না, কারণ সুপর্ণার সাথে ওই ভয়ঙ্কর ঘটনাটি আগেই ঘটে গিয়েছে তার অতীতে। তাই আপনার ভেতরে আফসোস হচ্ছে। সুপর্ণা সেই রাতে যে যাতনা ভোগ করেছিল, ঠিক তেমনই যাতনা একজন পুরুষ হয়েও আপনি মানসিকভাবে ভোগ করছেন।
আপনি আমাকে এমন কোনো ওষুধ লিখে দিন যাতে। আমার কথা শেষ না হতেই মৃন্ময়ী দেবী বললেন, না প্রলয়বাবু, কোনো ওষুধেই কিন্তু আপনার এই যন্ত্রণার উপশম হবে না। তাহলে উপায়? আমি করুণ সুরে জিজ্ঞাসা করলাম। মৃন্ময়ী দেবী মিষ্টি হেসে বললেন, উপায় একটাই প্রলয়বাবু, আপনার যে প্রিয় বস্তুটিকে কেউ ক্ষতি করতে চেয়েছে সেটিকে নিজের কাছে ফিরিয়ে আনা, আবার সুখে আনন্দে ভালোবাসায় সেই আঘাতের ক্ষতগুলিকে তার শরীর ও মন থেকে মুছে দেওয়া। সে যদি তার আঘাতটাকে ভুলতে পারে, সে যদি সবসময় আপনার পাশে হাসি মুখে থাকতে পারে, তাহলে দেখবেন আপনার সকল মানসিক যাতনাও জাস্ট উধাও হয়ে গেছে কোনো ওষুধ ছাড়াই। হ্যাঁ প্রলয়বাবু, আপনি খুশি মনে সকল মর্যাদা দিয়ে সুপর্ণাকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করুন, তাকে এত ভালোবাসা দিন যে সে তার ট্রমাটিক অতীতের সব কথা ভুলে যায়। দেখবেন এতে আপনার সমস্যারও সমাধান হয়েছে। একটা ভারী পাথর যেন আমার বুকের ওপর থেকে সরে গিয়েও সরছে না। আমি উদ্বিগ্ন কণ্ঠে মৃন্ময়ী দেবীকে জিজ্ঞাসা করলাম, কিন্তু সমাজ, সমাজ এতে কি বলবে? মৃন্ময়ী দেবীর মুখটা একটু গম্ভীর হয়ে গেল, তবুও তিনি আবার খুব গুছিয়ে বলতে লাগলেন, হ্যাঁ প্রলয়বাবু, সমাজ, এটাই কিন্তু এখন আপনার সামনে একটা চ্যালেঞ্জের জায়গা। সমাজের মানুষ আপনাকে নিয়ে পজিটিভ নেগেটিভ অনেক কথাই বলবে, তবে তাতে আপনার কান দিলে চলবে না। অবশ্য যে সমাজ ধর্ষণকারীকে কোনো শাস্তি দিতে পারে না, উল্টে শাস্তি দেয় যার সাথে অন্যায় করা হয়েছে তাকেই, তাহলে সে সমাজের কাছ থেকে আর এক্সপেক্টই বা কী করবেন? তবে স্থান অনুযায়ী সমাজের দৃষ্টিভঙ্গিও কিন্তু ভিন্ন। শহরের শিক্ষিত মানুষের জীবন অতিশয় ব্যস্ত, সব সময় তারা টাকার পেছনে দৌড়চ্ছে, তাদের অত সময় নেই কারোর স্ত্রী ধর্ষিত কিনা সেটা ভাবার। কিন্তু গ্রামের কম শিক্ষিত সহজ সরল মানুষের মনে এখনও নানা কুসংস্কার, নানা অদ্ভুত নিয়ম কানুন গেঁথে আছে। কেউ ধর্ষিতা হলে তারা এখনও ধর্ষকের থেকে বেশি মেয়েটিকে দোষারোপ করে, তাদের এক ঘরে করে দেয়। মেয়েটির সাথে আর কোনো ছেলেই বিয়ে করতে চায় না। ক্রমাগত ভর্ৎসনা ও নোংরা ইঙ্গিত শুনে শুনে মেয়েটির জীবন নারকীয় হয়ে ওঠে। তাই এই সমাজের দৃষ্টিভঙ্গিকে পাল্টানো খুব দরকারি, এবং আপনি হয়ে উঠুন গ্রামীণ সমাজের এই মানসিকতার স্টিয়ারিং ঘোরানোর কর্ণধার। আপনি সুপর্ণাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলে প্রথম প্রথম হয়তো গ্রামের মানুষ আপনাদের নিয়ে অনেক কথা বলবে, কিন্তু সেটা কিছুদিনের জন্য মাত্র। গ্রামের স্বল্প শিক্ষিত দরিদ্র মানুষদের থেকে আপনি অনেক অভিজাত, অনেক সম্মানীয় একজন ভদ্রলোক। তাই আমার বিশ্বাস আপনাকে দেখে খুব তাড়াতাড়ি তাদের মানসিকতার পরিবর্তন হবে, এবং আপনার এই প্রচেষ্টার জন্যই হয়তো যদি এমন ন্যাক্কারজনক ঘটনা ওই গ্রামে আবার ঘটে, তাহলে হয়তো মেয়েটি অন্তত গ্রামের মানুষদের সম্পূর্ণ সহানুভূতি পাবে। বলুন, আপনি কি পারবেন না এমনই একজন পথপ্রদর্শক হতে? এবার যেন পাথরটা পুরোপুরি আমার বুক থেকে সরে গেল। মৃন্ময়ী দেবীর কথাগুলো যেন একটা ফুরফুরে বাতাসের মতো আমার চারিধারে ছেয়ে গেল। এক বুক নিঃশ্বাস নিয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞ কণ্ঠে বললাম, পারবো ম্যাডাম, আমি পারবো। উনি হেসে আমার সাথে হ্যান্ডশেক করে বললেন, দ্যাটস দ্য স্পিরিট। প্রলয়বাবু, নতুন জীবনের জন্য অনেক অনেক অভিনন্দন। পরদিনই বুকে নতুন উদ্যম নিয়ে আমি আবার খুব যত্ন করে নিজেকে আগেকার মতোই বাঙালি বাবুর মতো সাজালাম। এরপর সুপর্ণাদের গ্রামে পৌঁছে সোজা চলে এলাম আমার জমিতে, কিন্তু আজ সেখানে সুপর্ণা বা তার বাবা আসেনি। আমি অন্যান্য চাষিদের থেকে ওদের বাড়ির পথ নির্দেশ নিয়ে সোজা পৌঁছে গেলাম ওদের কুঁড়ে ঘরের সামনে। চাষি ভাইটি তখন ঘরের দাওয়ায় বসেছিল আর সুপর্ণা উঠোন ঝাড় দিচ্ছিল। আমার চেহারা, চাল চলন বা বেশভূষার মধ্যে এমন কিছু ছিল যা গ্রামের দরিদ্র মানুষগুলোর সাথে একেবারে মেলে না। তাই আমাকে ওইভাবে হনহন করে আসতে দেখে আশেপাশের বেশ কিছু মানুষ আমার পেছনে ভিড় করলো। আমি সুপর্ণার বাবাকে জিজ্ঞাসা করলাম, আজ কাজে যাওনি কেন? সুপর্ণা তার হয়ে উত্তর দিল, আজ বাবার শরীরটা একটু খারাপ, তাই যাইনি। তবে কি ব্যাপার বলুন তো, আপনি হঠাৎ আমাদের বাড়িতে চলে এলেন? আমি করুণ গলায় বললাম, তোমাদের বাড়িতে প্রথম এলাম, একবারও কি বসতে বলবে না আমায়? সুপর্ণা তাড়াতাড়ি জিভ কেটে ঘরের ভেতর থেকে একটা পরিষ্কার আসন এনে বাড়ির ওয়াকে পেতে দিল। আমি সেখানে গিয়ে বসে কৌতুকের গলায় চাষির উদ্দেশ্যে বললাম, এরপর থেকে তোমাকে কাজে আসতে হবে না, বুঝলে? সে অবাক হয়ে করুণ গলায় বলল, কেন কেন বাবু? আমাদের কাজ ছাড়া করবেন না বাবু? তাহলে না খেয়ে মরতে হবে। আমি তখনই বৃদ্ধের দুই হাত ধরে বললাম,
কিন্তু আমার হবু শ্বশুর মশাই আমারই জমিতে আমার কর্মচারীর মতো কাজ করবে, এটা কি করে হয়? তাই এখন থেকে আপনি আমার বাড়িতে থাকবেন। এই কথা শুনে চাষি অবাক হয়ে আমাকে দেখতেই থাকলো। ওদিকে সুপর্ণা নত মুখে ঘরের ভেতরে চলে যেতে উদ্যত হলো, কিন্তু তার যাওয়ার আগে সে আমার পুরুষালী কণ্ঠের আওয়াজ শুনতে পেল। হ্যাঁ সুপর্ণা, তোমার অতীতের সম্বন্ধে সব কথা জেনেও আমি তোমাকে সসম্মানে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে ছাড়া আমার এই জীবন একেবারে বৃথা মনে হয়। এখন তুমিই বলো, তুমি কি আমাকে নিজের স্বামী হিসাবে গ্রহণ করতে রাজি আছো? আমার কথাগুলো শুনে আমার পেছনের জনতার ভিড়ের মধ্যে থেকে কিছু চাপা গুঞ্জনের আওয়াজ শুনতে পেলাম, যেন কোনো অস্বাভাবিক ঘটনা প্রত্যক্ষ করছে গ্রামের মানুষ। কিন্তু আমি সেদিকে কান না দিয়ে করুণ চোখে শুধু চেয়ে রইলাম সুপর্ণার দিকে। সে শুধু একবার জল ভরা চোখে আমার দিকে তাকালো, তারপর ঝট করে আমার দুই পা স্পর্শ করে একটি প্রণাম করে ঘরে দৌড়ে পালালো। আমার চারিদিকটা যেন রঙিন লাগতে লাগলো, কারণ আমি পেয়ে গেছি আমার প্রশ্নের উত্তর। সেদিনই আমাদের বিয়ের তারিখটা ঠিক হয়ে গেল। এর কিছুদিন পরের কথা, এখন আমি আবার নিয়মিত জমির কাজ দেখতে যাওয়া শুরু করেছি। মনে খুব আনন্দ, তাই চাষিদের কাজকর্মে তদারকিও করছি পুরোদমে। এমনিতে আমার তেমন অর্থের অভাব নেই, তবুও যাই হোক না কেন আর কিছুদিন পরে আমি এখন ফ্যামিলি ম্যান হতে চলেছি, একজন সস্ত্রীক পরিপূর্ণ পুরুষ মানুষ। তাই ব্যবসাটাকে তো ঠিকমতো দাঁড় করাতেই হবে। ঠিক এমন সময় গায়ের বেশ কিছু অল্প বয়সী ছেলেরা হঠাৎ ভিড় করে এলো আমার চারিদিকে। তাদের একজন মজার গলায় বলল, কাকা বাবু, শুনেছি নাকি আপনি সুপর্ণাকে বিয়ে করতে চলেছেন। এই কথা শুনে বেশ কয়েকটি ছেলে দাঁত বের করে অশ্লীল ভঙ্গিতে হাসতে লাগলো। আমার মনে পড়ে গেল মৃন্ময়ী দেবীর সমাজ সম্পর্কিত কথাগুলো। এখন অনেকটা সে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছি আমি দৃঢ় কণ্ঠে বললাম, ঠিক শুনেছ, আমি ওকেই বিয়ে করছি। এই কথা শুনে আরেকজন ফাজলামি করে বলল, আপনি তো মশাই শহরের বাবু, এই জমির মালিক, পয়সাও আপনার কম নয়, তাও কি আর কোনো অন্য মেয়ে জোটাতে পারলেন না? শেষ পর্যন্ত একটা সেকেন্ড হ্যান্ড মালকে কিনা বিয়ে করবেন? এই কথাটা যেন আমার বুকে তীরের মতো বিঁধল। আমার মনে হচ্ছিল এখনই এক চড়ে ছেলেটার সব কটা দাঁত ফেলে দিই, কিন্তু না, এটা এমন একটা চ্যালেঞ্জ যাতে মাথা ঠান্ডা রেখে খেলতে নামতে হবে। আমি মৃদু হেসে সেই ছেলেটির কাঁধে হাত রেখে বললাম, হ্যাঁ, আমি সেই মেয়েটিকে বিয়ে করছি যাকে তোমরা সেকেন্ড হ্যান্ড মাল বলছো, কারণ সে মাল নয়, মানুষ। তোমরা ওর শরীর দেখো, কিন্তু আমি ভালোবেসেছি ওর মন, ওর আত্মাকে। তোমাদের ভাষা তোমাদের ঘরের শিক্ষা বোঝায়, তোমরা হয়তো জানো না ধর্ষিতা মেয়ের দাগটা ওর নয়, সমাজের লজ্জা সেটা। আমি সেই লজ্জাটা নিজের কাঁধে নিতে পেরেছি, তোমরা পারোনি, পার্থক্যটা এখানেই। আমার এই কথা শুনে ছেলেগুলো অদ্ভুতভাবে আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল, কিন্তু আমি থামলাম না, কারণ আমি একজন সম্মানীয় পুরুষ, মুখ বুজে অপমান সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। আমি বললাম, তোমরা যেভাবে মেয়েদের মাল বলো, তাতে বোঝা যায় তোমরাই আসল সেকেন্ড হ্যান্ড মানুষ, কারণ তোমাদের মনটা আগে বিক্রি হয়ে গেছে লালসার বাজারে। একজন পুরুষের মহত্ব বোঝা যায় সে কতটা পবিত্র শরীর ভালোবাসে তা দিয়ে নয়, বরং কতটা আহত আত্মাকে আলিঙ্গন করতে পারে তা দিয়ে। ভাই, তোমরা এখনো কেবল মেয়েদের শরীর দেখো, কিন্তু আমি খুঁজি পরিপূর্ণ মানুষটাকে। আমার কথা শুনে অদ্ভুতভাবে ছেলেগুলোর মুখে যেন প্রসন্নতার হাসি ফুটে উঠল। তারা সবাই আমার কাঁধে হাত রেখে আনন্দে চেঁচিয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম না এটা ঠিক কি হচ্ছে, কারণ আমার উত্তর শুনে ওদের তো চুপসে যাওয়া উচিত, কিন্তু এরপরেই একটা ছেলে আমার হাত ধরে বলল, বাবু, আসলে কি জানেন, আমাদের মন সেদিনই পরিবর্তন হয়ে গিয়েছিল যেদিন আপনি সকলের সামনে দাঁড়িয়ে সুপর্ণাকে বিয়ে করার কথা বলেছিলেন। আমাদের গোটা গ্রামকে আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে সুপর্ণাদের এক ঘরে করে আমরা কতটা ভুল করেছি। সুপর্ণার সাথে একটা অন্যায় হয়েছে, আর আমরা অপরাধীকে শাস্তি না দিয়ে তাকেই বরং শাস্তি দিয়েছি যে আগে থেকে মানসিক ব্যথায় জর্জরিত। তাই আর নয়, এখন থেকে সুপর্ণা এই গায়ের মেয়ে, আমাদের সকলের বোন, আর আপনি হলেন এই গায়ের সকলের হবু জামাই। তাই আমরা আমাদের জামাইবাবুকে একটু বাজিয়ে দেখছিলাম, হয়তো এমন উক্তি আপনাকে অন্য কারোর মুখ থেকে শুনতে হতে পারে, তখন আপনি তাকে উপযুক্ত জবাব দিতে পারবেন তো? আজ বুঝলাম, হ্যাঁ সত্যি আপনি সেটা পারবেন। এবার মুখে হাসি ফুটে উঠল আমার, পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল আমার কাছে। এরপর আরেকজন মজা করে বলে উঠল, তবে জামাইবাবু, বিয়ের দিন কিন্তু আমরা আরও মজা করব আপনার সাথে, আপনাকে হেনস্থা করব। সেদিন কিন্তু পকেট ভর্তি করে টাকা রাখবেন আমাদের জন্য, কেমন? আমি হো হো করে হেসে বললাম, বেশ বেশ। এরপর নির্দিষ্ট দিনে ঘোড়ার গাড়ি চেপে আমি আবার পাড়ি দিলাম ওই গ্রামে। এখন আর সাদা ধুতি পাঞ্জাবি নয়, একেবারে চকচকে সোনালি রঙের সিল্কের পাঞ্জাবি, চওড়া জরিপারের হলুদ কোচানো
বসানো ধুতি আর কাঁধে একটা ধবধবে শাল চাপিয়ে পায়ে জড়ি বসানো নাগরাই জুতো পরে, আমার মাথায় টোপর, গলায় লাল সাদা ফুলের মালা, গায়ে মিষ্টি আতরের সুবাস, অন্যান্য দিনের মতো চোখে সোনালি ফ্রেমের চশমা আর ঘড়ি, সোনার চেন, আংটি, বোতামের জৌলুস তো ছিলই। আজকেও আমার চুল দাড়ি পরিপাটি করে ছাটা, মুখে লাজুক হাসি, চোখে অনেক স্বপ্ন। আমার ঘোড়ার গাড়ি গ্রামে ঢুকতেই গ্রামের মানুষ আনন্দে আমার চারপাশে জড়ো হয়ে উঠল। গাড়ি থেকে নামার সাথে সাথেই আমার বরণ পর্ব শেষ হলে দুজন বলিষ্ঠ পুরুষ আমাকে ধরে তাদের কাঁধে তুলে ফেললো। আমি একটু ভয় পেয়ে টোপর আর শালটা সামলে বললাম, আরে আরে পড়ে যাবো যে। কিন্তু তারা নাছোড়বান্দা, বলল, আমরা আমাদের গায়ে নতুন জামাইবাবুকে এইভাবেই অভ্যর্থনা জানাই, আজ আপনাকে ছাড়ছি না জামাইবাবু। তারা ওইভাবেই আমাকে ছাদনাতলায় নিয়ে এলো। সুপর্ণা আজ অপ্সরার মতো সেজেছে, আমার পছন্দ করে কিনে দেওয়া লাল বেনারসি ও সোনার গহনা পরে। বিয়ের মণ্ডপে ওকে দেখে আমার কেমন যেন একটা ঘোর লেগে গেল। আমি চুপচাপ বোকার মতো ওকে দেখে যেতে লাগলাম। ও ভীষণ লজ্জা পেয়ে গেল আমার অবস্থা দেখে। এরপর হলো আমাদের মালা বদল এবং সবশেষে এক বুক খুশির নিঃশ্বাস নিয়ে আমি ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলাম। এরপর তো গ্রামের কচিকাচারা আমার জুতো চুরি করে সে কি মজার কাণ্ড জুড়লো তা লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। তবে গায়ের মানুষদের চাহিদা অল্পই। আমি খুশি মনেই তাদের হাতে বেশ কিছু টাকা তুলে দিলাম। আমাদের ফুলসজ্জার রাতে সুপর্ণার বেনারসির ঘোমটা সরানোর পর দেখলাম ওর চোখে জল। আমি ওর হাত দুটো ধরে বললাম, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? সুপর্ণা অস্ফুট কণ্ঠে বলল, আমি এখনো বুঝতে পারছি না এটা স্বপ্ন না বাস্তব। সত্যি করে বলুন তো, আপনি আমাকে দয়া করলেন না তো? আমি অবাক হয়ে চোখ বড় বড় করে ওকে হাসানোর জন্য বললাম, দয়া কি বলছো তুমি? আমার তো মনে হয় দয়া তুমি আমাকে করলে আমায় বিয়ে করে। তোমাকে শুধু কদিন না দেখে আমার যা অবস্থা হয়েছিল তা পাড়ার লোককে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে। এবার যদি তুমি আমাকে বিয়ে না করতে তাহলে হয়তো আমি মরেই। আমার কথা শেষ না হতেই সুপর্ণা আমার মুখ চেপে ধরে বলল, খবরদার, এই কথা যেন আপনার মুখে আর কখনো না শুনি। এই বলে সে পরম যত্নে ভরসায় আমাকে আঁকড়ে ধরে মুখ লুকালো আমার বুকের পাঞ্জাবির ভাঁজে। ওদিকে খোলা জানলা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়ল ওর মুখে। যেন আজ চাঁদও লজ্জা পেল সুপর্ণার কাছে, কারণ তার গায়ে কলঙ্কের দাগ আছে। কিন্তু আমার কাছে আমার সুপর্ণা একেবারেই কলঙ্কহীন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।